আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবার নির্বাচনে বাংলাদেশ যাবে কোন পথে? এটা নির্বাচনে বাংলাদেশ জাহান্নামের পথে যাবে, সোজা হিসাব। আমি আবারও বলি, আপনি নাম দিয়েছেন আমি আর মামু মুখোমুখি। এই নির্বাচনে বাংলাদেশ যাবে কোন পথে? সোজা মামু আর ভাগিনারা জাহান্নামের পথে যাবে। কোনো সন্দেহ আপনি ফেরাইতে পারবেন না। কারণ আপনি ইতিমধ্যেও জানেন যে জাতিসংঘের কি পর্যবেক্ষক দল আসবে না। তার মানে কি? তারা বুঝে ফেলছে যে এই ইউনূসের একবার এখানে বসায় দিয়ে তারা যে দুর্নামের ভাগী হয়েছে, আবার এই নির্বাচনের মাধ্যমে পর্যবেক্ষক হয়ে এসে বদনামের ভাগী কিভাবে হয়? যেখানে 50% জনগণ অংশগ্রহণ করতেছে না, তাদের করতেছে না মানে কি? তাদের নির্বাচন করতে দিবে না, ডিক্লেয়ার্ড। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, নৌকা মার্কা নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ। বাংলাদেশে 32 নাম্বার যেটা বাংলাদেশের পোস্ট কোড, সেটা ভেঙে ফেলা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। একবার না, যখনই রাগ ওঠে তখনই ভাঙতে মন চায়। সুরভির সাথে সুরভির সাথে আসিফের যদি ঝগড়া হয়, ভাঙতে যাবে 32 নাম্বার। জামাই শ্বশুর ঝগড়া হলে ভাঙতে যায় 32 নাম্বার। প্রেমিক প্রেমিকা রাগারাগি হলে ভাঙতে যায় 32 নাম্বার। ইউনুস কাকা এবং তার নাতিদের সাথে একটু যদি মনোমালিন্য হয়, ভাঙতে যায় 32 নাম্বার। মানে বাংলাদেশের ঘটনা যাই ঘটুক, ওই যে ব্রাজিলিয়ানদের কথা শুনেছি, এরা মনের দুঃখেও বিয়ার খায়, মনের সুখেও বিয়ার খায়। তো বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে না, মানে ক্ষমতা দখল করেছে, তাদের ছেলা পেলা আন্ডা বাচ্চারা এদের মনের দুঃখেও কখনো 32 নাম্বার ভাঙতে যায়। যে এই 32 নাম্বার থেকে তো পাকিস্তান ভেঙে ফেলেছিল, সিনা তখন চিনচিন করে ব্যথা করে তখন 32 নাম্বার ভাঙতে যায়। আবার মনের সুখেও 32 নাম্বার ভাঙতে যায়। এরা এই কাজ করতেছে, এরা করতে দেন। তো বাংলাদেশে যে বললাম যে বাংলাদেশ এই নির্বাচনে বাংলাদেশ যাবে কোন পথে? সোজা সোজা জাহান্নামের চৌরাস্তার পথে, কোনো সন্দেহ নাই, কেউ ঠেকাইতে পারবেন না। এই বাংলাদেশের গন্তব্য দুইটা, একটা হলো আফগানিস্তান, একটা হলো পাকিস্তান। তা আফগানিস্তান আর পাকিস্তান মিলে ককটেল বানাইলে জাহান্নামের চৌরাস্তা হওয়া ছাড়া আর কিছুই থাকে না। কি বাদ থাকে? বাংলাদেশ হলো জাকাতিস্তান বানাবে, পাকিস্তান তো ভিখারিস্তান হয়েই আছে, আর আফগানিস্তান তো মানুষ না খাইয়েই মরে। তো এগুলো ককটেল বানাইলে বাংলাদেশের কি পরিণতি হবে? তাই আপনি কোন পথে যে বলেছেন, আমার মনে হয় জাহান্নামের চৌরাস্তার পথেই যাবে, যেতে থাকুক। কিন্তু আমার ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, আমার এই জাতীয় ভাতিজারা যা শুরু করেছে, ইতিহাস তাদের মনে রাখবে। এমনিতেই তারা এমন সমস্ত শব্দ প্রয়োগ করেছে যা ইতিহাস হয়ে গেছে। তারা কেউ কেউ জীবিত থেকে ইতিহাস, কেউ মরে গিয়ে ইতিহাস। মানে এরা বাইসে থাকলেও ইতিহাস, মরে গেলেও ইতিহাস, মরে গিয়ে আবার ফিরে আসলেও এরা ইতিহাস। এদের কোনো সমস্যা না, এরা কেউ পাতি আসে না, সব ইতিহাস হয়ে যায়। দোয়া করি আরো ইতিহাস হোক। 12 তারিখের পরে আমার ভাতিজারা বেকার হয়ে যাইতেছে, তাই এই মামু ঘরের সাথে মুখোমুখি হইতে যায় ভাগিনারা বেকার হয়ে যাইতেছে। এই চিন্তায় তারা অস্থির। একবার বলে নির্বাচনের পরিবেশ ভালো না, আবার বলে নির্বাচন হতে দিবে না, আরেকবার বলে নির্বাচনে তারা 300 আসনের মধ্যে 400 আসন পেয়ে যাবে। মানে কখন যে কি বলে আর কি যে বলে না। এরা ভারতের 7 সিস্টার ভাঙতে গিয়ে এদের সিস্টারেরা দল থেকে চলে যাইতেছে, এদের ব্রাদারেরা কেউ বিএনপিতে, আরেক খালাতো ভাইয়ের আরেক খালাতো ব্রাদারেরা কেউ জামাতে, কেউ যাইতেছে আবার আরেক জোটে। মানে ধুলায় অন্ধকার। মানে বাংলাদেশে যে কি হচ্ছে, বাংলাদেশে এখন চলিতেছে এই ইলেকশনের সার্কাস। মানে ইউনুসের ইলেকশন সার্কাস চলতেছে। এই সার্কাস যে কতদিন চলবে তা আমরা জানি না, তবে নিশ্চিত থাকেন 12 তারিখের পরে বাংলাদেশে একটা কিছু ঘটতে যাচ্ছে। এত সংবিধানই মানে না। এদের সংবিধান তো জুলাইয়ের ওই যে তালিবান সহায়কার অন্তত, অন্তত এরা এই সংবিধান এদের। মানে এই উপদেশটা কত নির্লজ্জ, বেহায়া। এরপরও দেখেন এখন এখন কি বলবে? এখন যারা বললো যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ কি কোনোদিন বলেছে যারা ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে তাদের ধরতে গেলে সরকার অনুমতি নিতে হবে? অথবা কি বলেছে যারা মুক্তিযোদ্ধা তারা যদি কোনো কিছু করে তাদের অ্যারেস্ট করা যাবে না? বলেছিল কোনোদিন? এই বাংলাদেশের ইতিহাসে কেউ বলে নাই। তো বাংলাদেশে যেখানে মুক্তিযোদ্ধারা আইনের ঊর্ধ্বে না, আর এই জুলাই যোদ্ধা আমার শুক্রে শুক্রে 8 দিন আসছে, আমার ভাবির পোলারা আইনের ঊর্ধ্বে উঠে গেল, এরা কি নবী রাসূল হয়ে গেল নাকি? মানে এই দেশে না, বাংলাদেশের রাজনীতিটাকে এত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। তবে এটা ভালো করেছে একটা কাজ, সেটা হলো আওয়ামী লীগ ভবিষ্যতে বড় স্বৈরাচার যাতে হইতে পারে সেই পথ খুলে দিয়ে গেল। মানে ওরা বলেছে না আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ যাতে স্বৈরাচার হইতে পারে সকল পথ তারা খুলে দিয়েছে। যেমন তারা 32 নম্বর ভেঙে সেই পথ খুলে দিয়েছে যাতে 32 লাখ বাড়ি ভাঙতে পারে। যেমন তারা রেল জ্বালিয়ে দিয়ে বলেছে যে এগুলো জ্বালিয়ে দিয়েছে তাতে কি, গুলি করে যাবে না, কারণ এটা জনগণের জান বড়। আওয়ামী লীগ ওই কথাটা আবার ভবিষ্যতে বলবে। তারপরে মনে করেন ছাত্রলীগের বা যুবলীগের বা কৃষক লীগের বা আরো যারা সংগঠন আছে তারা এসে যখন বলবে যে থানা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তাদের কিছু করা যাবে না, তখন কোন মুখে এদের কথা বলবে? তারা তো আজকে এগুলো বলেছে। মনে করেন আগামীতে কোনো সরকার আসলো আর বললো যে ছাত্রলীগ মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তিকে, কোনো বিপ্লবীকে অ্যারেস্ট করা যাবে না, তখন এরা কি বলবে? দেখবেন এদের তখন মুখে খই ফুটবে। আপনার কোনো বামপন্থীদের কথা বলে প্রতিবাদ করতে দেখেছেন? আমি জানি না, আমি তো মূল ঘটনাই জানি না, আপনার কাছে শুনলাম। আমি জানি না তারা প্রতিবাদ করছে কিনা। আমি জানি প্রতিবাদ করবে না, এই মুরুদ তাদের নাই। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর মুরুদ নাই।
এই তৌহিদ নামের অপদেষ্টার, এই মূর্খের, এই স্বেচ্ছাচারী, এই বদমাইশটার কথা প্রতিবাদ করার ক্ষমতা বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীর নাই। আমি জানি তারা করবেও না, কারণ তাদের কাছে মনে মনে খুব ভালো লাগতেছে। কারণ তাদের গণতন্ত্র, বাক স্বাধীনতা, ন্যায় বিচার, আইনের শাসন, সুশাসন, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ফ্রিডম অফ ভয়েস, ফ্রিডম অফ চয়েস, সবকিছু তাদের দরকার হয় যখন কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে চলে যায় তখন ওগুলো আর কিছুই দরকার পড়ে না। তার জন্য তৌহিদ নামক এই স্টুপিডটা এটা বলতে পারছে যে তথাকথিত এই জুলাই সন্ত্রাসীদের অ্যারেস্ট করার আগে তার অনুমতি নিতে হবে। মানে এদের কি করে দেখ, এদেরকে নবী রাসূল হিসেবে ঘোষণা করে দেখ, যারা হলো বাংলাদেশী নবী রাসূল, তাহলে আরো সুবিধা হয়। তাহলে মোটামুটি আইনের শাসন তো দূর, মানে তাদের গ্রেপ্তার তো দূর কথা, তাদের চিন্তাও করতে পারবে না গ্রেপ্তার, এটা ঘোষণা করে দেখ, ঘোষণা করে দিতে বলেন। আপনি জানেন যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, গাজীপুর, জয়দেবপুর, মিরপুর, উত্তরা, কমলাপুর, যাত্রাবাড়ি, এই সমস্ত যাদের ফুটপাতে দোকান থাকে অনেকের সাথে আমার কথা হয়। এটা আমার আগে থেকেই স্বভাব, এখন তো আরো বেশি বেশি হয়। কমলাপুরে শুধু মতিঝিলের আশেপাশে যে ফুটপাতের দোকান ছিল, একটা খাবারের দোকান ছিল ওই বাংলাদেশ ব্যাংকের পাশের চিপার গলিতে, প্রতিদিন তাদের বিক্রি হইতো 1,00,000 টাকা প্রতিদিন। ওইখানে একটা ছিল, যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা ওইখানে চুপি চুপি এসে খেয়ে যেত। সেই দোকানটা এখন আর নাই। কারণ সেখানে বিক্রি হয় না। বুঝতে পারছেন তো অবস্থা? আশেপাশে আরো দোকান ছিল। রিক্সাওয়ালারা বলল যে রিক্সাওয়ালারা ভাই এই ২ ঘন্টা পর পর আইসা খাইতো রিক্সাওয়ালারা। মানে যারা আরো একটু নিম্নমানের দোকান। রিক্সাওয়ালারা আশেপাশে খাইতো। সেটা মিরপুর বলেন, মতিঝিল বলেন, ওই যেগুলো নাম বললাম সব। যাত্রাবাড়ি বলেন, উত্তরা, মতিঝিল, গাজীপুর, জয়দেবপুর, যেখানেই যান আপনি। এমনকি সাভার বাস স্ট্যান্ড। বলে রিক্সাওয়ালারা কতক্ষণ পর পর খাইতো। কারণ পরিশ্রম করে তারা। তাদের একটু বেশি খেতে হয়। এখন আর রিক্সাওয়ালারা চা খাওয়ার সাহস পায় না। একটা চা, একটা পাউরুটি খাওয়ার সাহস পায় না। কারণ কি? তাদের ইনকাম নাই। আগে তাদের সেই ইনকামটা ছিল। সিএনজি আলারা তো আফসোস করে বলতো, উবার আলারা তো আফসোস করে বলতো যে তাদের সাথে নাকি রিক্সাওয়ালার ইনকাম বেশি। আফসোস করে বলতো, এটা আমরা শুনতাম। আমরা যে কোনো রিক্সার উবার আলারা জিজ্ঞেস করতাম তোমার ইনকাম কত, বলতো ভাই আম করছে রিক্সাওয়ালার ইনকাম বেশি। আমি, এটা সত্য ছিল, এই কথাটা সত্য। আপনি চিন্তা করে দেখেন, গুলশান বনানীতে রিক্সাওয়ালাদের, রিক্সার যে চালাইতো তাদের কত লক্ষ টাকা নিত, এটা তো আপনি জানেনই। এখন এটা নেওয়ার লোক নাই, ওই ওই রিক্সার ওই নাম্বার নেওয়ার লোক নাই। কারণ হলো ইনকাম নাই। ইনকাম না থাকলে কোথায় যাবে? শুধু এখানে না, আরেকটা তথ্য দেই, মৌলবীদেরও ইনকাম কমে গেছে। সবচেয়ে মজার বিষয়, এইবার মৌলবীদের যে ওয়াজের রেট অর্ধেক হয়ে গেছে। যে মৌলবী আগে 1,00,000 নিত এখন 50,000, যে 50,000 সে নেয় 30,000, যারা হয়তো 30,000 সে 10,000-এ নেমে গেছে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, যে মাদ্রাসায় আগে 3 বেলা 4 বেলা খাবার পাঠাইতো সেই লোকটা এখন আর পাঠায় না। মৌলবীদের হুজুরেরা আর আগের মতো আর খাবার দেয় না। মানে 5 বেলা খাওয়া ওটা বন্ধ হয়ে গেছে এখন। কারণ নিজেরই তো পেটে ভাত নাই। আমার যদি পেটে ভাত না থাকে আমি আরেকজনকে কিভাবে দেব? আপনি যদি আপনার সন্তান নিয়ে চলতে আপনার সমস্যা হয়, আপনি আমাকে কখন সহযোগিতা করবেন? বা আমাদের যখন উভয়ের সমস্যা হবে তখন আমরা আরেকজনকে কিভাবে সহযোগিতা করব? আর আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ১ম এ আমারও ক্ষোভ ছিল যে বাংলাদেশে বুদ্ধিজীবীরা, লেখকেরা, সাংবাদিকেরা কেন কথা বলে না? আমিও আপনার এই চ্যানেলে এসে ক্ষোভ ঝেড়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথাও সত্য যে তাদের পরিবার, আমি যেমন ঝুঁকি নিয়েছি, সবাই তো আর ঝুঁকি নিবে না। সবাই তো আর ঝুঁকি নেবে না। আমি আমার জীবন, মানে আমার জিন্দেগির দাও পে লাগা দিয়া আমি আমার পরিবারকে, পরিবার নিয়ে জুয়া খেলার মতো ঘটনা ঘটে গেছে। মানে যেকোনো মুহূর্তে আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমার উপরে যেকোনো কিছু ঘটতে পারে। আমি সেটা ঝুঁকি নিয়েছি। সবাই তো আর এই ঝুঁকিটা নিবে না। কারণ এটা যে মানসিক কত বেদনার, কত কষ্টের, কত ঝুঁকি নিয়ে কথা বলতে হয়। সন্তানদের চিন্তা, আপনি ঠিকই বলেছেন। আমার সন্তানদের তো মানে ২ মাস পর, পর তাদের স্থান পরিবর্তন করতে হয়। তাহলে এই ঝুঁকিটা কে নিবে ভাই? কেউ নিবে না। আর যাদের সম্পদ আছে তারা তো আরো ঝুঁকি নিবে না। আমার নয় সম্পদ কম তাই ঝুঁকি নিয়েছি। কিন্তু আসলে তা না, ঝুঁকি ঝুঁকিই। ওই মুরগি, ছোট মুরগি ডিম ছোটই পারুক আর বড়ই পারুক, ব্যথা কিন্তু সমানই। তো বাংলাদেশের মানুষের কিন্তু আমাদের ঝুঁকি এইজন্যই নিয়েছি। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস আমি নিজে পড়তাম। মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে আমি মানুষের দ্বারে, দ্বারে যাইতাম। আমি জানি যে মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল তারা জীবনের ঝুঁকিটা নিয়েছিল বলেই আজকে আমি স্বাধীন একটা দেশ পেয়েছি। আপনি রূপক দাস, রূপক চন্দ্র, আজকে রূপক চন্দ্র দাস, আপনি একটা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছিলেন এবং সেই পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যেতে পেরেছিলেন। নইলে আমরা এই আজকে পাকিস্তানের পাসপোর্ট হলে আপনি যেতে পারতেন না। এই সুযোগ আপনি পেতেন না। গেলেও সেটা পরাধীন হিসেবে আপনি যেতেন। তো আমাদের যে দুর্ভাগ্য আমাদের, যে এই বাংলাদেশটা এখন কাদের খপ্পরে? যারা স্বাধীনতা বিরোধী। কাদের খপ্পরে? যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। তো এখন একদিকে ভয়, ভীতি, সম্পদহানি, সম্মানহানি, জেল-জুলুমের ভয়। আপনি দেখেছেন কলিমুল্লাহ স্যার, পান্না ভাই এদেরকে জেলে নিল। আরো কয়েকজন সাংবাদিককে জেলে নিল। কেন নিল? কি ছিল তাদের অপরাধ? অধ্যাপক কার্জনের কি ছিল অপরাধ? তারা তো সকলেই এই জুলাই সন্ত্রাসী আন্দোলনের পক্ষে ছিল।
তারপরও তাদের অ্যারেস্ট করা হয়েছে। মানে এই মুহূর্তে ন্যূনতম সরকারের সমালোচনা তারা বরদাস্ত করতে পারতেছে না। আর এরাই বলে যে শেখ হাসিনা স্বৈরাচার। অর্থাৎ চালন বলে সুই, সেদা কেন তুই? বিষয়টা এরকম। যারা বলে যে তাদের লোকদের গ্রেপ্তার করতে সরকারের অনুমতি লাগবে, তারাই আবার বলে শেখ হাসিনা স্বৈরাচার। এর সাথে লজ্জার, এর সাথে দুঃখের, এর সাথে বেদনার আর কি থাকতে পারে? যারা বলে এসেছিল দেশে বাক স্বাধীনতা নাই, তারাই বাক স্বাধীনতা হরণ করলো। যারা বলে এসেছে দেশে বৈষম্য আছে, আমরা বৈষম্য দূর করব, তারাই এসে বৈষম্য সৃষ্টি করলো। যারা বলল যে যারা বলল যারা বলল যে দেশে এখন ভোট নাই, তারাই এসে 17 মাস ভোটের কোনো আলাপ নাই। যারা এসে বললো বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, ছাত্রলীগ সন্ত্রাস করে, যুবলীগ সন্ত্রাস করে, আমরা দেখলাম মাশাআল্লাহ এখন আইন আদালতই নেই। আর যারা বললো যে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাস করে, এখন দেখলাম তারা মব সন্ত্রাসকে আইনের ভিত্তি দিয়ে দিছে। মব দেখে এখন পুলিশ তো ভয় পায়, পুলিশ ভয়ে বলে তারা বলে যে আমরা মব সন্ত্রাসে ভয় মাঠে নামি না। খোদ পুলিশ বলে, মানে পুলিশ বলে তারা মব সন্ত্রাসের ভয়ে ঢুকে বাইরে নামে না। সেনাবাহিনী কিছুই বলে না। সেনাবাহিনীর সামনে বাড়িঘর ভাঙে, সেনাবাহিনী কিছু বলে না। শুধু সেনাবাহিনী না, তাদের সাথে শুধু বন্দুক থাকে তা না, তাদের সাথে হাতিয়ার থাকে তা না, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে আছে। তারপরেও তাদের সামনে ঘর বাড়ি ভাঙলে মানুষকে পেটাইলে যায় আসে না। এরাই আবার বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বেচ্ছাচারী ছিল, ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী। এখন যারা করে তারা কি? তারা কারা? এই যে আইন শৃঙ্খলা বাহিনীর আমলে কবে কোন পত্রিকা অফিস পুড়ে দিতে গেছিল? আওয়ামী লীগের আমলে কোন পত্রিকা অফিসে গিয়ে হামলা করেছিল? কিন্তু এখন তা হচ্ছে এবং আরো ভবিষ্যতে হবে। দেখা যাক 12 তারিখের পরে বাংলাদেশে কি কি ঘটে আর কি ঘটে না। বাংলাদেশের শেখ হাসিনার সরকার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যে উচ্ছেদ করেছে, এটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ টার্গেট ছিল না, এটা শুধুমাত্র বাংলাদেশ টার্গেট ছিল না। এখন দিন যত যাচ্ছে ততই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে আসল টার্গেট তাদের ভারত। ভারতকে ভাঙার জন্য, ভারতকে অস্থিতিশীল করার জন্যই বাংলাদেশের এই রিজিম পরিবর্তন ঘটানো হয়েছে। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কারণ তার জন্যই আমার ভাবির পোলারা, যারা নিজের এলাকায় গিয়ে একটা একটা রিক্সালার গায়ে হাত দিতে পারবে না, নিজের এলাকায় গিয়ে একটা কামলার গায়ে হাত দিতে পারবে না, সেই লোকটা ভারত ভেঙে ফেলতে চায়। সুতরাং এটা তো বোঝাই যায়, যারা নিজের এলাকায় গিয়ে লাথি উষ্টাকা একটা মেম্বারের সাথে গিয়ে ঝগড়া বিবাদ করে পারবে না, তারা বলে সেভেন সিস্টার দখল করবে, তারা বলে কলকাতা দখল করবে, কেউ বলে দিল্লি দখল করবে। বাংলাদেশে এই শ্রেণীটাকে অবশ্যই ঢোকানো হয়েছে, এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে। ঠিক যেভাবে পাকিস্তানে যেমন মাদ্রাসা বানিয়ে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তান থেকে শুরু করে একেবারে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ফেলেছে, ওইরকম তাদের টার্গেট। এটা তো আমি আগেও বলেছি, টার্গেট ভারত। ভারতের বিরুদ্ধে তারা লেগেছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনও বলেছিলেন, তাই হয়তো আমরা এখন তার বিরুদ্ধে, তিনি যখন ক্ষমতায় যাওয়ার পরে বলেন না, আগেই বলেছিলেন যে এইখানে একটি দেশ বানাইতে চায়, বন্দর চায়, করিডোর চায়, সেগুলো না দেওয়ার কারণে তার সাথে সরকারের এত বিরোধ। তিনি স্পষ্টই বলেছিলেন সাদা চামড়া মানুষেরা এখানে একটা দেশ গঠন করতে চায়। তো একটা দেশ গঠন করতে হলে কার দেশ লাগবে? এখানে ভারত ভাঙতে হবে, বাংলাদেশ ভাঙতে হবে, বার্মা ভাঙতে হবে, এগুলো ভেঙেই তো করতে হবে। আর এই ভাঙা ভাঙি লোকেরাই এখন ক্ষমতায় আছে, ক্ষমতা দখল করে আছে। নিঃসন্দেহে প্রিয় দর্শক, আপনি যেটা লিখেছেন কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তানে অলরেডি পরিণত হয়ে গেছে। আর পাকিস্তান, তুরস্ক এই কাজটা পরিকল্পিত ভাবেই করতেছে। তুরস্ক শুধু বাংলাদেশে জঙ্গি মদত দেয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবিরের প্যানেল সাধারণ ছাত্র সমাজের নামে পাশ করলো, মানে করানো হলো নীলক্ষেতের ছাপ মারা, এটা খোদ তুরস্ক তার টাকা পয়সা দিয়ে করেছে। এটা যখন নির্বাচন হয় তার আগেই এই আমি প্রভাস দর্পণে এসে বলেছিলাম, আপনাদের বলেছিলাম যে সেখানে 25 কোটি টাকা ইনভেস্ট করেছে এই তুরস্ক, সরাসরি সরাসরি ইনভেস্ট করেছে। আপনারা সেই ফল দেখেছেন। এইভাবে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে, যারা মনে করেন পৃষ্ঠপোষকতা ছাড়া কিছু হয়, তারা এটা ভালো করে দেখে নিতে পারেন যে এইখানে পৃষ্ঠপোষকতা আছে বলেই বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হচ্ছে। পৃষ্ঠপোষকতা আছে বলে জঙ্গিবাদের এত রমরমা, এত জজবা আমরা দেখতে পাচ্ছি। ভারত বিরোধী সকল এলিমেন্টস, সকল শক্তি, সকল পক্ষ, সকল শ্রেণী পেশার মানুষগুলোকে বাংলাদেশ ঐক্যবদ্ধ করা হচ্ছে মূলত শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে। ভারতকে অস্থিতিশীল করার জন্য, ভারতকে সোজা সাপটা যদি বলি, ভারতকে ভেঙে ফেলার জন্য সকল ষড়যন্ত্র এখন বাংলাদেশের মাটিতে বসে করতেছে এবং করবে। আরো কয়েকটা দেশ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ভারত যেহেতু চেষ্টা করে যাচ্ছে, তাদেরও তো পররাষ্ট্র নীতি রয়েছে, তার জন্যই তো তারা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাক সামনে কি ঘটে। তবে ভারত যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে ভারতের জন্য
খুব ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিটা শুধু আওয়ামী লীগের না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের না। হয় বাংলাদেশ, মানে যদি বাংলাদেশে এরকম মৌলবাদী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তান প্রেমী শক্তিটাকে এইভাবে পৃষ্ঠপোষকতা দিতেই থাকে, তাহলে সেটা বাংলাদেশের জন্য তো খতরাই, বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। ভারতের জন্য সেটা চরম বিপদ বয়ে আনবে, কোনো সন্দেহ নেই তাতে। বাংলাদেশের তেল, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের সমুদ্র সৈকত, বাংলাদেশের বন্দর, এগুলো এখন গনিমতের মাল হয়ে গেছে। আর এগুলো গনিমতের মাল বানানোর জন্যই তো ডক্টর ইউনূস নামেক এক পিশাচ, এক ইতর, এক আদম ব্যাপারীকে ক্ষমতায় বসানো হয়েছে। এই ব্রোকার না, সে হলো যে দাস, বিদেশি প্রভুদের দাসকে বসানো হয়েছে পরিকল্পিতভাবে। দেশটা শেষ হবে না, শেষ হয়ে গেছে। আমরা যদি খুব দ্রুতই এই রিজিম পরিবর্তন না করতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। শুধু অন্ধকার না, বাংলাদেশ যে কোনো মুহূর্তে কয়েক ভাগে ভাগ হয়ে যেতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের উপরে ব্যাপক নির্যাতন চলতেছে, এটা পরিকল্পিত ভাবে করা আছে। আমি তো বলেছি যে প্রথমে আওয়ামী লীগকে পেটাবে, তারপর সংখ্যালঘুদের উপরে স্টিম রোলার চালাবে, এবং এটা করবে, এবং 12 তারিখের পর আরো করবে। আপনি মনে করেন না যে বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের জীবন মানের নিরাপত্তা উন্নয়ন ঘটবে? নো, আওয়ামী লীগ চলতে পারবে না, আরো আওয়ামী লীগের উপরে বেশি অত্যাচার হবে। কোনো সন্দেহ নাই, যারা এখন এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না নামে, তারা যদি মনে করে যে এইভাবে টিকে থাকবে, না, তারা পারবে না। তাদের কিন্তু এমনিও মরতে হবে, অন্যও মরতে হবে। আমার মনে হয় তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর বাংলাদেশকে প্রতিদিন একটু একটু করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। মনে হয় আমাদের কপালে আরো ভয়ঙ্কর দুঃখ আছে, যা আমরা এখনো কল্পনাও করতে পারতাছি না। সার্কাস তারা দেখাবে, আরো কত সার্কাস। এদের তো কোনো আইন নাই, নিয়ম নাই, এরা না ঘরকা না ঘটকা। আর বামপন্থীরা এই নির্বাচনে কোন হিসেবে যায় আমি বুঝি না। তারা আওয়ামী লীগের নির্বাচনকে অবৈধ বলছে, যে আওয়ামী লীগ সেখানে নির্বাচনে অংশ নিতে দেয় নাই বিনা ভোটে। এখন কি ভোট দিয়ে হবে? এবার কি ভোট দিবে নাকি? বামপন্থীরা কেন নির্বাচনে যাচ্ছে বেহায়ের মতো? দরকার কি নির্বাচনে যাওয়ার? এই নির্বাচনে যারা যাচ্ছে তারা কোন যুক্তিতে যাচ্ছে? যে বামপন্থীরা নির্বাচনে না গেলে কি, মানে নির্বাচনে গেলে কি তাদের ঠেকাই ফেলতে পারবে? নির্বাচনে গেলে বামপন্থীরা একজনের তো জামানত থাকবে না। ধরেন এদের দিবে, এদের দেখেন, এদের কিন্তু জামানত থাকবে না, সবাই জানে। তারপরেও তাদের সাথে তাল বাহানা করে, কারণ কি? কারণ বামপন্থীরা মিনিমাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই ব্যাপারে তারা আপোষ করে না। মানে বেশিরভাগ বামপন্থী, কিছু একটা সংখ্যক আছে যারা ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী, এমনকি পাকিস্তান প্রেমী, তারা কোনো সন্দেহ নেই বামপন্থীদের একটা অংশ, সেটা ক্ষুদ্র অংশ। ম্যাক্সিমাম বামপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, 72 সংবিধানের পক্ষে তারা ঐক্যবদ্ধ কথা বলে যাবে। এই জন্য তাদের মুখ বন্ধ করার জন্য, এবং তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে গাইড, মানে তাদেরকে বাগে ফেলে, অর্থাৎ তাদেরকে কেসকি কলে ফেলে তাদের দিয়ে যা ইচ্ছা তাই করানোর জন্য এই অপকৌশল গুলো নিয়েছে, যাতে বামপন্থীরা ইলেকশনে না আসতে পারে। এটা হাস্যকর ব্যাপার। বামপন্থীদের আসতে না ধরে, এগুলো কোনো যুক্তি হলো? একই বিচার দুই ভাবে হয় কেমনে? একই আপনি তো এক বিষয়ে দুই বিচার করতে পারেন না। স্বাক্ষর তো একই একই নেতার, তারপর আপনি একটা দিলেন একটা দিলেন না। আর বামপন্থীরা এত বোকা, তারা এতই বোকা যে তারা নমিনেশন বাতিল হয়ে যাবে সেইভাবে তারা নমিনেশন সাবমিট করবে? তো হতেই পারে না। এটা পরিকল্পিত ভাবে করেছে, উদ্দেশ্য প্রণোদিত এগুলো। আপনি দেখেন না মান্না ভাইয়ের নিয়ে কি করতেছে? মান্না ভাই এত বড় মান্না ভাই ভুল করছে, মান্না ভাইয়ের বিরুদ্ধে দেখেন না একবার নির্বাচনে বৈধতা দেয়, আরেকবার অবৈধ ঘোষণা করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো নাটক করতেছে, এগুলো একটা সার্কাসেরই অংশ। এগুলো এই যে আমি, এই যে যাদের আপনার এই যে যাদের যে সকল মামুরা আর আমুরা আছে, তাদেরই একটা ষড়যন্ত্র আর কি। তাদের নিজেদের কিন্তু বাদ হয় না। আর নিজেদের দেখেন না, আপনি যাবেন সকালে ধরলে বিকেলে যাবেন, বিকেলে ধরলে সকালে যাবেন। তো এদের কাছে তো আইন বলতে কিছু নাই, নিয়ম বলতে কিছু নাই। এরা যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই করতে পারে। এই তথাকথিত সরকার এবং সেনাবাহিনীর যে মিস্টার ওয়াকার আর মিস্টার ইউনুস, এরা এদের এই সাহস, সহযোগিতা, শক্তি এবং পৃষ্ঠপোষকতা সবই দিয়ে যাচ্ছে। যতক্ষণ এদের উচ্ছেদ না করা হবে, এরা এগুলো করতেই থাকবে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। উনি ঠিকই বলেছে, এটা তো আর ইলেকশন হবে না, এগুলো হবে সিলেকশন। কে কোথায় পাশ করবে, এটা তো ওয়াকার, ইউনুস আর তারেক রহমান আর জামাতের নেতা মিলেমিশে এটা লিখবে, সকালবেলা আর একসাথে বসবে। ওইগুলি নিয়ে তো আলোচনা হচ্ছে। এখন তো নির্বাচনের আলোচনা। আপনি দেখেন, নির্বাচনের তো আনন্দই আলাদা। নির্বাচনের আনন্দই আলাদা। নির্বাচনের আনন্দ, নির্বাচন হচ্ছে সার্বজনীন। পূজা রোজার মধ্যে যে আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দ করে বাংলাদেশের মানুষ। একটা সুযোগ পায় 5 বছর পর পর ভোট দেওয়ার আনন্দ। এগুলো তো আপনার কোন আমেজ আছে? ওই যে রাত 10টার পর মানুষ থাকে না। আর নির্বাচনের খাওয়া দাওয়াই তো শুরু হয়, শুরু হয় শুরু হয় হলো রাত 10টার পরে নির্বাচনের গল্প। এখানে রাত 10টার আগে মানুষ বাড়িতে চলে যায়। এটা কি নির্বাচন হলো নাকি? নির্বাচনের সময় রাত দিন 24 ঘন্টা, মানে এলাকার শহর, বরং পুলিশ যায় গিয়ে বলে যে 12টার পর আপনারা থাকেন না।
পুলিশ যায় যায় বলে এত রাইতে কি করেন, এখানে উল্টা হয়েছে, মানুষজন আগেই ভাগে, পারলে সন্ধ্যার পরে ভেগে যায়। কারণ কে চায় লাশ হয়ে পানিতে ভাসতে, কে চায় অকাল মৃত্যু, কেউ চায় না, কিন্তু এখন সেটা হচ্ছে। জি, আমাদের সিনিয়র সাংবাদিক শঙ্কর মৈত্র, আমাদের আলোচক, নিয়মিত আলোচক, রেগুলারলি আসেন, দুদিন আগে এসেছেন। শঙ্কর দা মাঝে মধ্যে মজার মজার পোস্ট দেয়। ট্যালেন্ট মানুষ, অভিজ্ঞ সাংবাদিক, আইন অঙ্গনের খুবই সিদ্ধহস্ত তার বিচরণ, তার লিখনী শক্তিশালী। তো শঙ্কর দা একটা পোস্ট আমার চোখে পড়েছিল। তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম স্যারের বাংলা উচ্চারণ একেবারেই বাজে। তিনি কৃষিকে কৃষি বলেন, প্রশ্নকে প্রশ্ন বলেন, যা খুবই লজ্জাজনক। সামরিক বাহিনীর শীর্ষ পদে এত কম স্ট্যান্ডার্ডের লোক চাকরি করেছে কেমনে? আমি দাদার এই পোস্টটা পড়ে হাসবো না কি করবো আমি বুঝে পাচ্ছিলাম না। আমারও মাঝে মধ্যে মজা লাগে যে উনি যে ধরনের সহজ সরল টাইপের চলাফেরা করেন, বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তার ডেলিভারি, বলার স্টাইল, উনি কি আসলে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন? মানে লেফটেন্যান্ট জেনারেল মানে আমাদের মনে হয় যে একজন একটু একজন ভারিক্কি টাইপের একটা লোক হবে, বা উনি সেনা কমান্ডে উনি কিভাবে সিরিয়াসলি কমান্ড দিতেন। দেখেন না, ওই যে এর আগেও কিন্তু উনি কৃষি মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সে গিয়ে উনি চুপ মেরে গেছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রশ্ন করলে উনি শব্দ করে না, কথা বলে না। এবার আবার একটা কাণ্ড করছে না, এই যে যশোরে কারাগারে যে প্যাথেটিক ঘটনাটা ঘটলো, বাগেরহাটের ছাত্রলীগের সভাপতি, সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তাকে নিয়ে সাংবাদিকরা কৃষি মন্ত্রণালয়ে প্রশ্ন করতে গেছে, তার মুখে একদম বোম্বাইরাও কথা বের করা যায়নি, এবং প্রায় আবল তাবলও কিছু বলেন। তিনি আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখেন, নিশ্চয়ই উল্টাপাল্টা কথা বলেন। তার নিজের যারা নিয়োগকারী ছাত্ররা, এই জুলাই অভ্যুত্থানের লোকজন, এরাও তো ওনাকে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছে বেশ কয়েকবার, একবার দুইবার না, বেশ কয়েকবার আলটিমেটাম দিচ্ছে। ওসমান হাদির হত্যার পরেও আলটিমেটাম দিচ্ছেন। তিনি বলছেন, দেখেন, দেশের সমর্থক না থাকায় দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, আওয়ামী লীগ তো বাংলাদেশে 70 বছরের রাজনৈতিক দল, শাসন করে গেছে 17 বছর। আপনার তো কেবল দিনে দিনে 17 দিন হয়েছে, তাই না? তো 17 মাস হয়েছে। তো এখন এই অবস্থায় আমরা কিভাবে ভরসা পাবো যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব এই 17 মাসের পরে আর 17 বছর বাংলাদেশে কোন মুখে উনি কথা বলবেন? গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের সমর্থক না থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন। বাংলাদেশের নির্বাচনে এ ধরনের পদক্ষেপ কোনো প্রভাব ফেলবে না এবং এটি কোনো অস্থিরতা বা ভোট প্রক্রিয়া ব্যাহত করতে পারবে না। তিনি আরো বলেন, দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। ওনার মেয়াদ আছে 15 দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারে অবস্থা নিয়ে মন্তব্য করেন। আচ্ছা, এই নিয়ে কথা বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যদি কোনো কারারক্ষী ব্যক্তি স্বার্থ হ্যানতেন, এইসব নানান কিছু নিয়ে কথা বলেছেন। আচ্ছা, এই আওয়ামী লীগের সমর্থন আছে কি নাই একটু ইলেকশনটা আসতে দেখ। 12 ফেব্রুয়ারি যদি তারা ইলেকশন করতে পারে, ইলেকশনের দিনটা আমরা দেখবো। আর আওয়ামী লীগের সমর্থক নাই, তো আপনারা যাদেরকে এখন পূজনীয় করেছেন, বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ ছাড়া কত ভয়ে আছেন যে আওয়ামী লীগের সব ভোট করতে পারলেন না, তো আওয়ামী লীগ ছাড়া জানছেন, তারা কেন আওয়ামী লীগের সমর্থক নিয়ে টানাটানিতে লেগেছে? তারা কেন আসনে আসনে নিশ্চয়তা দিচ্ছে যে বাপরে আওয়ামী লীগের লোকজন আমারে ভোট দে, আমি তোদের বিরুদ্ধে আর মামলা হইতে দিব না, আমি তোদেরকে আর জেল খাটতে দিব না, তোদের ব্যবসা বাণিজ্য করতে দিব। কানটা একটু পাইতা শুনেন না। আপনার ইন্টেলিজেন্সে বলেন এরকম কয়টা আসনের নির্বাচনে, কয়টা বাংলাদেশের 300 আসনের মধ্যে কয়টা রিপোর্ট আপনাদের দেয় যেখানে প্রার্থীরা আওয়ামী লীগের সমর্থকদের সমর্থনের জন্য মরিয়া হয়ে গেছে, সেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে আওয়ামী লীগের সমর্থন দেখছেন না। শেখ হাসিনা কেন কোন প্রেক্ষাপটে দিল্লিতে বসে কথা বলছে, এটা বোধহয় ওনার মুখে আসছে এক, আর কলিজায় মোচড় দিচ্ছে আরেকটা। নাসিরুদ্দিন পাটোয়ারি বেশ আলোচনায় উঠে এসছে, মানে বল না যে আপনি যদি ছোট হন কিন্তু একটা বড় মানুষ নিয়ে যদি কথা বলেন তখন একটুখানি দামে ওঠা যায়, পাটে ওঠা যায়। নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে মির্জা আব্বাসের আসনে। এখানে ওসমান হাদি এর আগে ইলেকশন করতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের, তারা একই ঘরানার কিন্তু। তো ওসমান হাদির অপমৃত্যু, তাকে হত্যা করে ফেলার পর নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে জামাতে ইসলামীর
জামাত ইসলামী বলছে তাদের সেনা এখানে পাঠানো হয়েছে, সেনাপতি হিসেবে পাঠানো হয়েছে। মূলত মির্জা আব্বাস সম্পর্কে মানুষের ধারণা খুব উচ্চ মানের, এটা বলার কোনো জো নেই। মানে তিনি মাসল পলিটিক্স, পাওয়ার পলিটিক্স, তারপর টাকা পয়সার গরমি, এগুলো করেন বলে অনেকে ধারণা আছে। অনেকে বলেন যে মির্জা আব্বাস যতটা পলিটিশিয়ান ততটা তিনি ব্যবসায়ী, মানে কোর পলিটিশিয়ান যারা একেবারে পলিটিক্সের থিঙ্ক ট্যাঙ্ক সেই পর্যায়ের না। কিন্তু শাহজাহানপুর, খিলগাঁও এই এলাকাতে মির্জা আব্বাসের ভিন্ন একটা ব্যাপার আছে। এগুলো আদি থাকে। ধরেন যে আপনি শামীম ওসমানদের যতই বলেন, ওই ওসমান পরিবার নারায়ণগঞ্জে ফেলে দিতে পারবেন না। জয়নাল হাজারী ছিলেন ফেনীতে, তাকে যতই বলেন শেষ পর্যন্ত তাকে কেউ ফেলে দিতে পারে নাই। কাদের সিদ্দিকী পরিবার কোনো দলই নেই, মানে বড় বাংলাদেশে কোনো দলে নেই, কিন্তু টাঙ্গাইল তাদেরকে ফেলে দেওয়া যাচ্ছে না, কেউ ফেলে দিতে পারে না, আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাবে সেই পরিবার না। এরকম মির্জা আব্বাস মানে মির্জা আব্বাসই, তাকে তার লোকজন ঢাকার চিতারাকে, এটা ইচ্ছা করি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওখানে চয়েস দেয়া যেন ওই আসনটা কিছু আলাপ সালাপ হয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যখন ডিম মারা হয় বা জুতা মারা হয়, ময়লা পানি মারা হয়, এই যে ঘটনাটি হাবিবুল্লাহ বাহার কলেজে পৌঁছেছে, আপনারা ভিডিও সবগুলো দেখেছেন, অনেকেই তো সোশ্যাল মিডিয়া সবাই একটি প্রচুর ছড়িয়েছে ভিডিও, কোথাও ভুয়া চিৎকার উঠছে, কোথাও বলছে স্লোগান দিচ্ছে নাসিরউদ্দিন ডারবির নাম হাবিবুল্লাহ বাহারে কেন, এই টাইপের নানান স্লোগান টোগান হচ্ছে। এটা স্বাভাবিক বিব্রতকর এবং এটা নির্বাচনের কালচার না, কিন্তু বাংলাদেশের নির্বাচন চিন্তা করলে এগুলো বিষয়। নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগের দিন তিনি বলেছেন যে তারে যেন কেউ না খেপায়, খেপালে হাঙ্কি বাঙ্কি না করতে, হাঙ্কি বাঙ্কি করলে খবর আছে, তারে যেন না খেপায়, তিনি খেপলে কিন্তু বিশাল খবর। তো এই জন্য বোধহয় ওখানকার ছাত্রদল, তাদের যে কালচার, ছাত্রদল ছাত্রলীগ একই কালচারের ছাত্র সংগঠন, এদের মধ্যে খুব বেশি পার্থক্য আমি দেখি না। ফলে তারা তাদের সব কর্মকাণ্ড করেছে। এরপর এনসিপি স্বাভাবিকভাবে এই ঘটনায়, তো এনসিপি তার তো একটা শক্তির ব্যর্থতা পরিচয় পেয়েছে। বাংলাদেশের রাজনীতির মাঠে যে ধরনের শক্তি দেখাইতে হয়, এগুলো একটা ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে। তখন এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে তাদের যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কি বলছেন যে মির্জা আব্বাসের নির্দেশে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এনসিপি কিন্তু সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্সে বক্তব্য করেছে। এখন দেখেন, এই কথা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তিনি তারেক রহমানকেও জড়িয়েছেন, বলছেন যে তারেক রহমানের আশীর্বাদে হোক, যেভাবেই হোক, তারেক রহমান মির্জা আব্বাস এগুলো করিয়েছে। তারেক রহমান মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি মানে মশা মেরে হাত নষ্ট করা, এটা করবে বলে আমার মনে হয় না। তারা বলে দেয় নাই যে গিয়ে করো, এদের লোকজনগুলাকে এইভাবে সেট করা যে মির্জা আব্বাসকে নিয়ে যখন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার ইত্যাদি কথাবার্তা বলবে, তখন তাদের সেই পুরনো ট্রেন্ড যারা বা যাদেরকে দিয়ে এতদিন ভাইয়া পলিটিক্স করেছে, তারা এগুলো সহ্য করে না। এটি হচ্ছে বাংলাদেশের কালচার। এবং তারা যথারীতি, মানে আমি বলছি যে অভিযোগের তীর মির্জা আব্বাসের দিকে যাবে, তারপর ফাইনাল দায় তারেক রহমানের উপরে যাবে, এইটা নাহিদ ইসলামরা দিতে পারে, কিন্তু তারা নির্দেশ দিয়ে কাজটা করে নাই। তারেক রহমান বা মির্জা আব্বাস অর্ডার দিয়ে কাজ করিয়েছে তা না, তাদের লোকজন অটো এগুলা করে। হ্যাঁ, আচ্ছা, নাহিদ ইসলাম বলেন হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে, মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে। একদিকে স্টেজে উঠে ভালো ভালো কথা বলছেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, আর আমরা হতে দিব না। এখন দেখেন, এরা বাংলাদেশ পুরো দুই মেরুতে চলে গেছে। আগে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ছিল, এখন আর মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নেই, এখন হলো দেশ বিক্রির পক্ষে বিপক্ষে। বিএনপি যেভাবেই হোক, পুরনো দল তোর ভাই, এটা আজকে 40-45 বছর ধরে বাংলাদেশে তারা রাজনীতি করছে, শাসনও করেছে অসংখ্যবার। এই দল ইচ্ছা করলে চাইলেই জনগণের পুরো ইন্টারেস্টের বাইরে ইচ্ছা করলে নিজের দেশকে সে বিক্রি করে দিতে পারে না। মানে ইচ্ছাও যদি থাকে, ধরেন তারেক রহমান বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে নিল, বিএনপি মাথা স্থায়ী কমিটির অর্ধেক লোক বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে নিল, আমেরিকার পয়সা খাইলো, আমেরিকার টোপে পড়লো, তারপরেও এই দল দেশ বিক্রির পুরো দিকে যেতে পারে না, কারণ তাদের মূল ভিত্তি তৃণমূল। আমি আওয়ামী লীগ সরকারের সময় বহু আলোচনায় বলেছি যে একসময় আওয়ামী লীগকে যেরকম তৃণমূল বাঁচিয়েছে, এখনো বাঁচিয়ে রাখছে, বিএনপিকেও আওয়ামী লীগের প্রচন্ড স্টিম রোলারের মুখে তার তৃণমূল বাঁচিয়ে রেখেছে। ফলে এরা চাইলেই প্রচন্ড দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী। ডক্টর ইউনূস এখন যে সব কর্মকাণ্ড করছে, এই যে বন্দর দিয়ে দিচ্ছে, আমেরিকাকে সুবিধা দিচ্ছে, সেই সুবিধা দিচ্ছে, আমেরিকান ইচ্ছা স্টাইলে বাংলাদেশকে আগামী 50 বছর চালানোর জন্য তারা
হা না ভোটটাকে টেনে এনেছে এবং হাকে পাশ করানোর জন্য মরিয়া হয়ে গেছে, যেখানে হা পাশ করার সম্ভাবনা 10%ও নেই। বাংলাদেশের 90% মানুষ নার পক্ষে, বিএনপিও নার পক্ষে, বিএনপির কর্মী সমর্থকরা নার পক্ষে। সেই জায়গায় স্পষ্ট ডিভাইডেড জায়গাটাতে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেসব কথা বলছে, এবং এই যে বলছে যে এর আগে ওসমান হাদিকে বাধা দিয়েছে, এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাধা দিচ্ছে। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল, কিন্তু আজ এনসিপির তরুণ প্রার্থীদের টার্গেট করে হামলা করা হচ্ছে। তারা বাংলাদেশের তরুণদের ভয় পাচ্ছে। বাংলাদেশের কতজন তরুণের রিপ্রেজেন্টেটিভ এনসিপি? বাংলাদেশের তরুণ মুখিজুই দলই হয়তো, ওদের দল থেকে, তরুণদের হওয়া দল থেকে তো অর্ধেক তরুণ বের হয়ে গেছে সেন্ট্রাল মাথা থেকে। ফলে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় তারা শেষ মুহূর্তে, কারণ এই ইলেকশনের পরে এনসিপির আর তেমন কোনো অস্তিত্ব থাকার কথা না, তারা ওই হা জেতানোর স্বপ্নে বিভোর, কারচুপির মাধ্যমে, চোরাই মাধ্যমে হা জিতিয়ে যদি কোনোভাবে আর কয়েক বছর আমেরিকার আশীর্বাদে বাংলাদেশ শাসন করতে পারে, সেই মেটিকুলাস ডিজাইনের স্বপ্নে এখনো বিভোর আছে, বাদ বাকি উপরওয়ালার হাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।